রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তবে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে ভাটারা থানা হয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সোমবার সিএমএম আদালতে নেওয়া হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ সময় আদালত এলাকায় ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা। রাজধানীর ভাটারা থানায় জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই চিত্রনায়িকাকে। নুসরাতের বিরুদ্ধে ছিল না কোনো রিমান্ডের আবেদন। মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন জানান। সেই আবেদনের ওপর আধা ঘন্টা শুনানি হয়। এ সময় এজলাসে কারাগারে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া। শুনানি শেষে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ জানান বিচারক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বিরুদ্ধে এবং হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে যারা সহযোগিতা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়, যার কারণে তাকে আমরা গ্রেপ্তার করি। নুসরাত ফারিয়ার পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেছেন। তবে সেই জামিন আবেদনের শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন বিচারক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। গেল রোববার জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনার ভাটারা থানার এক মামলায় গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। এরপর আদালতে তোলার আগ পর্যন্ত তাকে রাখা হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও উপস্থাপক হিসাবেও সক্রিয় ছিলেন তিনি। সুমন তানভীর, 71, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনা নিয়ে সংস্কৃতি উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসকে ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করেছেন তিনি। এছাড়া চলতি মাসেই পোশাক শ্রমিকদের বোনাস ও 3 জুনের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। একদিন আগেই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে এয়ারপোর্ট থেকে আটক করে পুলিশ। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তার গ্রেফতারের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। এদিকে ঈদুল আজহার আগে গার্মেন্টসের বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টসের বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টসের আছে এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। এবার সড়কে কোনো পশুর হাট বসবে না উল্লেখ করে বলেন, গরুর হাটের ভেতরে ট্রাক নিয়ে তারপর পশু নামাতে হবে। গরুদের নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে, তাদের ভিতরে নিয়ে যেতে হবে, হাটের ভিতরে নিয়ে নামে। এবং এই গাড়িতে বা নৌকায় ট্রাক বা নৌকায় যে গুলি আসতে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন বন্ধ থাকবে বাল্কহেডের চলাচল। আর ট্রাক বা নৌযানে অতিরিক্ত পশু পরিবহন করা যাবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। শারমিন নীরা, 71, ঢাকা। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা 5ম দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজ সোমবারও বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকরা। পাশাপাশি গুলিস্তান মোড়ে 6 ঘন্টা বিক্ষোভও করেন তারা। এ সময় দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা। রহিম রুমানের প্রতিবেদন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। স্লোগানে মুখর ছিল নগর ভবনের আশপাশের এলাকা।
বেলা 11টায় এই কর্মসূচি শুরু হবার কথা থাকলেও সকাল 9টার পর দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের প্রধান ফটকে অবস্থান নেন তার কর্মী সমর্থকরা। দাবি জানান মেয়র হিসেবে অবিলম্বে তাকে শপথ পড়ানোর। আমাদের এই অবিলম্বে শপথ গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা বসছে, আমরা জনগণের ম্যান্ডেটই ইঞ্জিনিয়ার ইশরাককে দিয়েছি, কোর্ট দিয়েছে, তাহলে কি কারণে ইঞ্জিনিয়ার ইশরাককে নগর পিতা হিসেবে দায়িত্ব পালন করতে দিবে না? ঢাকাবাসীর মনের কথা জানেন, ঢাকাবাসীর অন্তরের কথা জানেন, তারা তার নির্বাচিত মেয়রকে এই সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেখতে চায়। নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে অস্থায়ী মঞ্চ তৈরি করে পরিবেশন করা হয় প্রতিবাদী গান। অসহযোগিতার অভিযোগে এই মঞ্চ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও দাবি করেন তারা। উচ্চ আদালত যখন রায় দিয়েছে ওনার পক্ষে, ওনাকে ওনার কার্যক্রম দেওয়া হোক। একটি কুচক্রী মহল মনে হয় এখানে কাজ করছে, দেশের সার্বিক পরিস্থিতি বজায় রাখুক সেটা চাচ্ছে না তারা। শেখ হাসিনার ভাতিজা ফজলুর তাপসকে তারা বিজয় ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি ভোট পান নাই, তারা জোর করে বিজয় ঘোষণা করেছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, বিএনপির জনপ্রিয়তাকে হিংসা করেই নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে না। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। ইশরাকের উপর বৈষম্য হচ্ছে, সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি বৈষম্য হচ্ছে। এটা যারা রাজনীতি করতেছে, যারা এটা নিয়ে পলিটিক্স করতেছে, আমার অনুরোধ ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমার অনুরোধ, উনি একজন ভালো মানুষ, উনি যদি এটাকে খুব দ্রুত বাস্তবায়ন করে দেয়, আমরা শান্তি শৃঙ্খলভাবে ঘরে যেতে পারি। আগামীতে আমরা এই ঢাকা ব্লক করে দেবো ইনশাল্লাহ। প্রয়োজন হলে আমরা আমরণ অনশন করব যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাককে তার আসনে না বসানো হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবারও দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রহিম রুমন, 71, ঢাকা। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক জটিলতা আছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এসব জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ধৈর্য ধরা উচিত। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। এখানে অনেকগুলো জটিলতা আছে, আপনারা জানেন। এখানে আমাদের সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান, আইনি জটিলতার কারণে ইশরাকের শপথ পড়ানো আটকে আছে। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। উপদেষ্টা জানান, নগর ভবনের সামনে যারা আন্দোলন করছে তারা এক ব্যক্তির সমর্থক, এতে করে দুর্ভোগ হচ্ছে। ভোগান্তিটা শুধুমাত্র এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন। উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনার জন্য ইশরাক সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। নূরনবী সরকার, 71, ঢাকা। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করবে না বিএনপি, বরং কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। তারা অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে ফ্যাসিস্টের দোসররা এখনও সিদ্ধান্ত নিচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শফিকুল হক। আওয়ামী লীগ ইস্যুতে বরাবরই নিজেদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে আসছে বিএনপি। দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তের পর বিএনপিকে জড়িয়ে বিভিন্ন মহলের বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন দলটির নেতারা। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, গত 1.5 দশকে আওয়ামী লীগের কাছে সবথেকে বেশি নির্যাতিত হয়েছে তার দল। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। অবশ্যই আমরা সংস্কার চাই, যেসব সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার সম্ভব,
যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এ সবগুলি নিয়ে আমরা করতে চাই। প্রেস ক্লাবে আর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয়, তাই যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকারের আরও সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনার কিছু কিছু দোষর আপনার আশেপাশে এখনো বসে আছে, তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। এ সময় মানবিক করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় জানিয়ে চলমান সংকট সমাধানে আবারও নির্বাচনের রোডম্যাপ চান এই বিএনপি নেতা। করিডোর আপনার দায়িত্ব, এটা আপনার কাজ, এটা কাজ হলো নির্বাচিত সরকার। শফিকুল হক, ৭১, ঢাকা। পাশে চীন। বিয়ারিং কাজ না করায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটির চাকা খুলে পড়ে গিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানের প্রকৌশল বিভাগের প্রাথমিক তদন্তে এই তথ্য মিলেছে। সোমবারের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আরও ৭ দিন সময় দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। গেল ১৬ মে কক্সবাজার থেকে ঢাকার পথে ওড়াল দেওয়ার পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটির পেছনের একটি চাকা খুলে পরে উদ্বেগ ও উৎকণ্ঠায় ৭১ জন যাত্রী নিয়ে নিরাপদেই ঢাকার বিমানবন্দরে অবতরণ করে -8 মডেলের বিমানটি। ক্যাপ্টেন জামিল বিল্লাহ আর ফার্স্ট অফিসার জায়েদের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করলেও প্রশ্ন ওঠে উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে, কারণ একটি বিমান ওড়ার আগেই সেটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করাটাই নিয়ম। কক্সবাজারে সেই পরীক্ষা নিরীক্ষার কাজটি হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পর 2টি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রকৌশল বিভাগের প্রতিবেদনটি জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার, তবে তদন্তের জন্য আরও 7 দিনের সময় চেয়েছেন তারা। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে পেছনের চাকাটির বিয়ারিং কাজ না করার কারণেই সেটি খুলে পড়েছে। কোনো কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করেনি এবং কোনো তদন্ত কমিটি সেভাবে কোনো কিছু ডিসক্লোজ করেনি। শুধুমাত্র আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে জানতে পারছি যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিয়ারিং ফেলিওর। নিয়ম অনুযায়ী প্রতি 6 মাসে একবার -8 বিমানের ল্যান্ডিং গিয়ার পরীক্ষা নিরীক্ষা করতে হয়। প্রশ্ন ওঠে, চাকা খুলে যাওয়া বিমানটির ক্ষেত্রে শেষ কবে এই পরীক্ষার কাজটি করা হয়েছে? তো এখানে সিভিল এভিয়েশন অথরিটি রয়েছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস আছে, সব কিছু কমপ্লাই করেই করা হয়, যার ফলে প্রত্যেকটা এয়ারক্রাফটের একটা নির্দিষ্ট একটা টেনিওর থাকে, সেই টেনিওর অনুযায়ী সেগুলোর মেনটেন্যান্স করা হয়, যার ফলে এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। তদন্তে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে শাস্তির আওতায় আনার কথা জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানটি আবারও নিয়মিত যাত্রী পরিবহন করছে। অলরেডি গতকাল থেকে যশোর, চিটাগাং তারা ফ্লাইট পরিচালনা করছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে সেই প্রতিষ্ঠানে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিগত সরকারের আমলে গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ আত্মসাতের অভিযোগে ৪৩ জনকে আসামি করে মামলা করে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের অর্থদাতা হিসেবে পরিচিত ছিল এস আলম শিল্প গ্রুপ। আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে ব্যাংক দখলের অন্যতম হোতা ছিল এস আলম। সরকারের আস্থাভাজন হওয়ার কারণে এস আলমের বিষয়ে বরাবরই নীরব ছিল আওয়ামী লীগ সরকার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে এস আলমের ব্যাংক লুটের চাঞ্চল্যকর নানা তথ্য। সামনে আসে ব্যাংক লুটের টাকায় নিজের ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবনের গল্প। পতিত সরকারের ক্ষমতা ব্যবহার করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে দেয়া ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের হোতা এস আলম গ্রুপ। ব্যাংক লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এস আলম। BFIU এর তথ্য বলছে 4টি ব্যাংক থেকে এস আলম অন্তত ১,৭৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করে।
দুদকের অনুসন্ধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপ প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। অনুসন্ধান শেষে পৃথক 2টি মামলা করে দুদক। আসামি করা হয় এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব বাস্তবে যার অস্তিত্ব নেই, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। আমাদের যে 2টি মামলা অনুমোদন হয়েছে সেই 2টি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে কোটি টাকা লোপাটের অভিযোগে ঢাকার কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা। অর্থনৈতিক সংস্কারে স্বচ্ছতা ও সমন্বয় ছাড়াও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে কালো টাকা সাদা করার সুযোগ আর না রেখে আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থনীতিবিদরা। যদিও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এই সরকারকে বাজেটের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নির্বাচন দেওয়ার উপর। বিস্তারিত জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। অনির্বাচিত সরকার, বৈধ সরকার একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। সো আমরা 3টি বাংলা এখানে আমি বলি যে ল্যাক অফ কোঅপারেশন, উইক কোঅর্ডিনেশন অ্যান্ড লিমিটেড ট্রান্সপারেন্সি। এটা হলো আমি বলি সহযোগিতার সমস্যা, সমন্বয়ের সমস্যা, স্বচ্ছতার সমস্যা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সিপিডি আয়োজিত নীতি সংস্কার ও জাতীয় বাজেট শিরোনামে বহুপাক্ষিক অংশীজনের বৈঠকে আসন্ন বাজেট সংস্কার এবং খাত ভিত্তিক গুরুত্বের কথা বলেন অর্থনীতিবিদেরা। যে বাজেটে বলা হচ্ছে ইজ এ বাজেট অফ স্টেবিলাইজেশন। যখন স্টেবিলাইজেশনের কথা বলা হয় তার মানে এখানে গ্রোথকে একটু কম গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যদি আমার গ্রোথটা যদি আমার মেইন ফোকাস না হয়, সেখানে আমার ইকোনমি ক্রিয়েট করাটা একটু কঠিন। আমি এবার পুরো হতাশ নাড়াচাড়া দেখছি, কিন্তু এটা আলটিমেট এন্ড রেজাল্টটা কি হবে, রোড ম্যাপটা কি হবে, আই হ্যাভ কোশ্চেনস দেয়ার। রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এই বৈঠকে আলোচকরা কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষেও জোর মত দেন। তারা বলেন কালো নীতির মাধ্যমে ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদেরা দুর্নীতি করেই যাচ্ছে। ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদরা দুর্নীতি করেছে। আমরা শুধু কিছু ট্রান্সফার দেখেছি, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখিনি। নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি, ক্যান্সার। এই সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করা, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতার কারণে বাজেটে তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক হবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। সুতরাং সেইখানে আমরা কতটুকু এগোচ্ছি, কারণ আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কমিশন গঠন করে তাদের পেছনে বাজেটের কত শতাংশ ব্যয় করা হবে সেটি পরিষ্কার করতে বলেন বক্তারা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। আওয়ামী লীগ সরকারের লুট করা টাকায় একটি তহবিল গঠন করবে সরকার। এই তহবিলের বড় অংশ ব্যয় হবে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে, বাকি অংশ দিয়ে মেটানো হবে বিভিন্ন ব্যাংকের দায়। বিদেশে পাচার করা টাকা উদ্ধারের বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বিদেশে পাচার করা টাকা ফেরত আনতে 4 থেকে 5 বছর সময় লাগবে। রিয়া সেজানের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি করা টাকার বড় একটি অংশই বিদেশে পাচার হয়েছে। দেশেও আছে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড়। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে এখন পর্যন্ত মোট স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে 1,30,758 কোটি টাকার। বিদেশে $164 মিলিয়ন স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানির শেয়ার সহ মোট অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে 42,614 কোটি টাকার। বিদেশে এর পরিমাণ $20.78 মিলিয়ন সমমান।
জব্দ করা এই লুটের সম্পদ দেশে ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠন করা হবে। লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। পাচার করা এসব অর্থ দেশে ফেরাতে এরই মধ্যে বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে, তবে এই জন্য 4 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি, সাধারণত এটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়। লুটের টাকার তহবিল তৈরি করা নিয়ে আইনি জটিলতার বিষয়টিও মাথায় রাখছেন বাংলাদেশ ব্যাংক। এই টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলে দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয় দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করব সরকারের কাছে। এদিকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের দুর্নীতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, প্রতিষ্ঠানটি 650 কোটি টাকার ই-মানি অনুমোদন করেছে, যা নকল টাকা তৈরির মতোই একটি জালিয়াতি। 650 কোটি টাকা মতো ই-মানি ক্রিয়েট করেছে, যেটার এগেইনস্টে প্রকৃত অর্থ ছিল না। রিয়াজ রাজান, 71, ঢাকা। আমাদের চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন।